আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে থাকছে বিস্তারিত সংবাদ। ন্যায় বিচারের স্বার্থে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে আশা ক্যাডম্যানের। রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান মন্ত্রণালয়ের। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ডে আর্থিক সহায়তা দেন সালমান এফ রহমান, দাবি ছেলে রেজা কিবরিয়া। আটকে পড়া ৭,৯৬৪ বাংলাদেশি কর্মীকে নিতে রাজি মালয়েশিয়া। ফের শুরু হচ্ছে ভারত চীন সরাসরি বিমান চলাচল। ট্রাম্পের সঙ্গে মোদির ফোন আলাপ। সুপ্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ। বাংলাদেশের দেয়া প্রত্যর্পণের চিঠির ইতিবাচক জবাব দিয়ে সুষ্ঠু বিচারের স্বার্থে ন্যায়ের পক্ষ নিয়ে ভারত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। আজ সোমবার ২৭ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শেখ হাসিনাকে ফেরত দেয়ার চিঠির উত্তরে ভারতের মৌনতার বিষয়ে করা প্রশ্নের জবাবে টবি গণমাধ্যমকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে ভারতকে প্রত্যর্পণের জন্য আহ্বান জানিয়েছে, তবে এটা ভারতের ব্যাপার যে তারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে নাকি হাসিনার বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষে অবস্থান করবে। আমি আশা করি ভবিষ্যতে তারা ন্যায় বিচারের পক্ষেই অবস্থান নেবে। তিনি আরও বলেন, চিঠির জবাবে ভারতকে ইতিবাচক পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকার জোর করতে পারে না ঠিকই, কিন্তু আমরা আশা করতেই পারি যে তাকে এ দেশে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। এখানে বলে রাখা ভালো যে ন্যায় বিচারের স্বার্থে বিদ্যমান আইন অনুযায়ী তিনি আত্মপক্ষ সমর্থনের সকল সুযোগ পাবেন। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখানে একজন পেশাদার হিসেবে কাজ করতে এসেছি এবং তাই করব। অতীতের কোনো ঘটনা, কারো কার্যকলাপ কিংবা পূর্বে আমার কাজের পরিধি কী ছিল তা একে প্রভাবিত করবে না। সকলের জেনে রাখা ভালো, যেহেতু এই মামলাগুলো জটিল এবং এর কার্যবিধি সময় সাপেক্ষ, সুতরাং এ বিধিগুলো সঠিকভাবে সম্পন্ন করতে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি আরও বলেন, তবে চিফ প্রসিকিউটর যেভাবে সবকিছু গুছিয়ে এনেছেন এবং নিশ্চিত করেছেন যেন আইন আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করে, সেটা দেখার পর আমি আত্মবিশ্বাসী যে কাজগুলো সঠিকভাবে করা সম্ভব হবে। সামনে ট্রাইব্যুনালে যতদিন কাজ করব ততদিন আইনের বিদ্যমান কাঠামোতে বিষয়ে আলোচনা চলতে থাকবে। এই বিষয়ে এবং বিদ্যমান আইন ফ্রেমওয়ার্ক প্রয়োজনীয় পরিবর্তন আনতে আইন অঙ্গনের অন্যান্য ব্যক্তিদের সাথে এ বিষয়ে আলোচনা করব। আশা করি তা করা গেলে আইনি বিষয়গুলো আরও নিরপেক্ষ, সহজতর ও আন্তর্জাতিক মানদণ্ডের স্বীকৃত হবার যোগ্য হবে। উল্লেখ্য, ব্রিটিশ আইনজীবী লন্ডন ভিত্তিক ল ফার্ম গুয়ের্নিকা ৩৭ গ্রুপের সহ প্রতিষ্ঠাতা ও গুয়ের্নিকা ৩৭ চেম্বার্সের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে গত ২০ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক নিয়োগ দেওয়া হয়। এর পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে টবির নিয়োগ ট্রাইব্যুনালের জন্য এক উল্লেখযোগ্য মাইলফলক বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার ২৮ জানুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে রেলের রানিং স্টাফরা। আন্দোলনে যুক্ত থাকা নেতারা জানিয়েছেন, মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। এদিকে রেলপথ মন্ত্রণালয়ের ধর্মঘট
প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, রানিং স্টাফদের দাবি আদায়ে রেলপথ মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিক ও সচেষ্ট রয়েছে। তাদের অনেক দাবি ইতোমধ্যে পূরণ করা হয়েছে। জানা গেছে, রানিং স্টাফদের দাবির বিষয় ও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো মতামতের ভিত্তিতে একটি সভা ডেকেছিল রেলপথ মন্ত্রণালয়, কিন্তু সোমবারের ২৭ জানুয়ারি সভায় যোগ দেননি রেলের রানিং স্টাফরা। একই সাথে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পূর্ব ঘোষিত যে ঘোষণা ছিল তা বহাল রেখেছেন তারা। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীর সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা রেল মন্ত্রণালয়ের সভা প্রত্যাখ্যান করেছি। আমাদের কোনো কর্মচারী সভায় অংশগ্রহণ করেননি। আমরা জানতে পেরেছি আমাদের দাবি মানা হবে না। আমাদের কাছে আরও সময় চাওয়া হবে, সেজন্যই আমরা আলোচনা প্রত্যাখ্যান করেছি। আমরা মঙ্গলবার থেকে ট্রেন চালানো বন্ধ করে দিয়ে কর্মবিরতিতে যাব। আমাদের কর্মসূচি কাল থেকে চলতে থাকবে। আন্দোলনে যুক্ত থাকা নেতারা জানিয়েছেন, মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুষঙ্গিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। এ ব্যাপারে সোমবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা ২৮ জানুয়ারি থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। ফলে সারা দেশে রেল চলাচলে অচলাবস্থা ও চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয় তাদের দাবি দেওয়া চাহিদা পূরণের যথেষ্ট আন্তরিক ও সর্বোচ্চ সচেষ্ট। ইতোমধ্যে রেলপথ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের দাবি দাওয়াগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এ বিষয়ে পত্র যোগাযোগের পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনাও অব্যাহত আছে। রেলপথ মন্ত্রণালয়ের আন্তরিক প্রচেষ্টার ফলে ইতোমধ্যে তাদের রানিং অ্যালাউন্স ৭৫% থেকে ১০০% উন্নীত করা হয়েছে। এছাড়া মাইলেজ অ্যালাউন্স পাবার জন্য সর্বনিম্ন ৮ ঘন্টা ও ১০০ মাইল দূরত্বের শর্ত শিথিল করা হয়েছে। রানিং স্টাফদের অন্যান্য দাবি আদায়ে রেলপথ মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিক ও সচেষ্ট রয়েছে। এ অবস্থায় পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে রেলের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানানো হয়েছে রেল মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়, বাংলাদেশ রেলওয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান। যাত্রীদের সর্বোচ্চ সেবাদান অব্যাহত রেখে ট্রেন পরিচালনা করাই রেলওয়ের মূল কাজ। সে লক্ষ্যে আলাপ আলোচনার মাধ্যমে শ্রমিক কর্মচারীদের যে কোনো সমস্যা ও দাবি দেওয়ার বিষয়ে সমাধানে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। রানিং স্টাফদের দাবি দেওয়া আদায়েও রেলপথ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সাথে কার্যকর যোগাযোগ রক্ষা করে চলেছেন। এ অবস্থায় যাত্রী সাধারণের ভোগান্তি বিবেচনা করে পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার এবং আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে রানিং স্টাফরা উদ্যোগ নেবেন বলে মন্ত্রণালয় বিশ্বাস করে। সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এস কিবরিয়া হত্যাকাণ্ডের ২০ বছর হয়েছে আজ ২৭ জানুয়ারি। এ উপলক্ষে তার ছেলে অর্থনীতিবিদ ও গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি রেজা কিবরিয়া এক ভিডিও বার্তায় বাবার হত্যার মামলার বিচার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আজ সোমবার রেজা কিবরিয়া প্রথম আলোকে এই ভিডিও বার্তা পাঠান। তিনি বলেন, একটি সুষ্ঠু বিচারের জন্য ২০ বছর ধরে অপেক্ষা করছি, কিন্তু সুষ্ঠু তদন্ত হয়নি। আওয়ামী লীগের সময় এর বিচার হয়নি। এ ঘটনায় আওয়ামী লীগের ৩ ও বিএনপির এক নেতা জড়িত ছিলেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের দলীয় এক জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হন শাহ এস কিবরিয়া। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। ওই হামলায় তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগের স্থানীয় নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী নিহত হন। আহত হন ৭০ জন। আলোচিত এ মামলায় বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণ চলছে।
গ্রেনেড হামলার পরদিন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সেই সময়কার সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা মামলা ও পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করে। পরে মামলা দুটি সিআইডিতে হস্তান্তর করা হয়। তদন্ত শেষে ২০০৫ সালের ১৮ মার্চ শহীদ জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম সহ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে প্রথম অভিযোগপত্র দেয় সিআইডি। এই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করে বাদীপক্ষ। পরে ২০০৭ সালে মামলাটির পুনরায় তদন্তের জন্য আবার সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। দ্বিতীয় দফায় ২০১১ সালের ২০ জুন আসামির সংখ্যা আরও ১৬ জন বাড়িয়ে ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এ নিয়েও আপত্তি ওঠে নিহত নেতার পরিবার থেকে। সর্বশেষ ২০১৪ সালের ১৩ নভেম্বর মামলার পঞ্চম তদন্তকারী কর্মকর্তা সিলেট অঞ্চলের তৎকালীন সহকারী পুলিশ সুপার মেহেরুন্নেসা পারুল হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। এতে নতুন করে সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিস চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ওরফে জি.কে. গাউস, মাওলানা তাজউদ্দিনের ভগ্নিপতি হাফেজ মোহাম্মদ ইয়াহিয়া আবু বকর, দেলোয়ার হোসেন, শেখ ফরিদ, আব্দুল জলিল, মাওলানা শেখ আব্দুস সালাম সহ ৩৫ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে বোমা হামলা ও হত্যার অভিযোগ আনা হয়। এই ৩৫ জনের মধ্যে ২ জন মামলা চলাকালে প্রাণ হারিয়েছেন। ভিডিও বার্তায় রেজা কিবরিয়া বলেন, এ মামলায় জড়িতরা হলেন হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহির, আব্দুল মজিদ খান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুশফিক হোসেন চৌধুরী। আরও জড়িত ছিলেন হবিগঞ্জের বিএনপি নেতা জি.কে. গৌস। তাদের এ কর্মকাণ্ডে সহযোগিতা করেন আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমান। হত্যাকাণ্ডের পেছনে তিনি আর্থিক সহায়তা করেন। সালমান এফ রহমান নানা কারণে আমার বাবা শাহ এ.এম.এস কিবরিয়ার ওপর ক্ষিপ্ত ছিলেন। আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতি, বিশেষ করে ব্যাংক ও শেয়ার বাজারের কেলেঙ্কারির বিরুদ্ধে ছিলেন আমার বাবা। এ জন্য সালমান এফ রহমানরা ক্ষিপ্ত ছিলেন। তারা প্রত্যেকেই শেখ হাসিনা ওয়াজেদের প্রিয় ও কাছের মানুষ ছিলেন, যে কারণে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করা হয়নি। একটি অসমাপ্ত তদন্তের ভিত্তিতে তো সুষ্ঠু বিচার কাজ হতে পারে না। রেজা কিবরিয়া এখনও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের আশা করেন বলে জানিয়েছেন ভিডিওতে। এবং তিনি আরও বলেন, আমাদের মতো বাংলাদেশের হাজারো পরিবার আছে, তারা তাদের প্রিয়জনদেরকে হারিয়েছে, তারাও বিচার পায়নি। আমরা সেই বিচারের অপেক্ষায় রইলাম। গত বছর ৩১শে মের মধ্যে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল বাংলাদেশের প্রায় ১৮,০০০ কর্মীর। নানা জটিলতায় মালয়েশিয়ায় যেতে পারেনি তারা। তাদের মধ্যে প্রথম ধাপে দেশটিতে প্রবেশের জন্য ৭,৯৬৪ জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রকিবুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মালয়েশিয়া সরকার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনকে ৭,৯৬৪ জনকে দেশটিতে যাওয়ার যোগ্য হিসেবে নির্বাচিত করার জন্য তথ্য জানিয়েছেন। আর বাদ পড়া বাকি ১০,০০০ কর্মীর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মুখপাত্র আরও বলেন, ১৮,০০০ কর্মীর মালয়েশিয়া যাওয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ার বিষয়টি গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইলকে জানান। সাইফুদ্দিন পর্যায়ক্রমে বাংলাদেশের কর্মীর নেওয়ার জন্য যাচাই বাছাই করতে হাইকমিশন ও মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠনের পরামর্শ দেন। এই কমিটি গত ১ মাসে ২টি বৈঠকে বসে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কমিটি ১৮,০০০ কর্মীর মধ্যে ৭,৯৬৪ জনকে প্রথম ধাপে দেশটিতে যাওয়ার জন্য বাছাই করে।
দীর্ঘদিন বন্ধের পর 2022 সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজারের পথ উন্মুক্ত হয়। 2024 সালের 31 মে পর্যন্ত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে 5 লাখ কর্মী দেশটিতে পাড়ি জমান। প্রায় 5 বছর পর আবারও ভারত চীনের মধ্যকার সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে চীনের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে ভারত। করোনা ভাইরাস ও কূটনৈতিক টানাপোড়েনে 5 বছর আগে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সোমবার 27 জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বেইজিংয়ে সফরে দুই দেশ সরাসরি বিমান পরিষেবা ফের চালু করার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে। বিক্রম মিশ্রি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রচলিত চুক্তির আওতায় বিষয়টি কার্যকর হবে বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার 27 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে, সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে মোদি একথা জানান। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ট্রাম্পকে অভিনন্দনও জানিয়েছেন মোদি। রয়টার্স জানাচ্ছে, হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করার পর ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম কথোপকথন এটি। এক্স পোস্টে নরেন্দ্র মোদি বলেছেন, পারস্পরিক উপকারী ও বিশ্বস্ত অংশীদারির জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা। নিজেদের জনগণের কল্যাণে আমরা একসঙ্গে কাজ করে যাব। সেই সঙ্গে বৈশ্বিক শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তায়ও কাজ করব। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে দ্বিমুখী বাণিজ্য 2023-24 সালে 118 বিলিয়ন মার্কিন ডলার ছড়িয়েছে, যেখানে ভারতের বাণিজ্য উদ্ধৃতি ছিল 32 বিলিয়ন মার্কিন ডলার। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় ও মার্কিন কূটনীতিকরা ফেব্রুয়ারির প্রথম দিকে দুই নেতার বৈঠকের ব্যবস্থা করার চেষ্টা করেছেন। চীনকে মোকাবেলা করার প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত অংশীদার ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে এবং নাগরিকদের দক্ষ কর্মী ভিসা পাওয়ার বিষয়টি সহজ করতেও আগ্রহী ভারত।